আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। সেনাবাহিনীর এই অংশের নাম ছিল জেড ফোর্স। জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে। এই ব্রিগেডে 2000 ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না। আমরা তাদেরকে মাত্র 6 সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে। 6 সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছেন এবং মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট এলাকাতে বীর বিক্রমে যুদ্ধ করেছে, দেশকে শত্রুমুক্ত করেছে। কিন্তু এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার অব্যবহিত পরে। আমরা 3 বার ক্ষমতা গিয়েছি, আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারিনি। 71 সালে 18টা জেলা ছিল বাংলাদেশে, একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা। দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না, সিলেটের যারা বিএনপি করে তারাও জানে না, আমরা এইসব কথা তুলে ধরতে পারি নাই। সিলেটের বিভিন্ন রণাঙ্গনে যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, এই সম্পর্কে সিলেটবাসীও জানে না, ইতিহাসে তার স্বীকৃতি নাই। আমরাও এটি প্রচার প্রচারণার জন্য সঠিক ভূমিকা গ্রহণ করতে পারিনি। একটি উদাহরণ দেই, 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে আমরা রক্ষণবহ স্থাপন করেছি। রাতে খুব সকালে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায়। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই, প্রথম 2-3 ঘন্টার মধ্যেই 31 পাঞ্জাবের 80 জন নিহত হয়, তাদের কমান্ডার মেজর সরওয়ার নিহত হয়। আমরা তাদের 30 জনকে জীবিত অবস্থায় বন্দী করি। যুদ্ধ শুরুর 1 ঘন্টা পরে আমি বাঁদিকের একটি ট্রেঞ্চে অবস্থান করছিলাম, আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম। পিছনে তাকিয়ে দেখি আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান এখানে এসেছেন। আমি অবাক হয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন? তিনি বলেন, আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে, আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না, আমি তোমাদের সাথে যোগ দেবার জন্য এসেছি। এই তো হলো প্রকৃত কমান্ডার। যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয়। শত্রু আক্রমণ করে, তার কাছেও বেতার সেট আছে, তাদেরও গোলন্দাজ বাহিনী আছে, আমাদের সাথেও বেতার সেট ছিল, বেতার যন্ত্র ছিল। 2-3 মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল। এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরে বাড়ি, তিনি ওয়্যারলেস সেটে বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন 1 রাউন্ড গান ফায়ার। শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো, 1 রাউন্ড গান ফায়ার। সাথে সাথে 6টি গোলা শত্রুর উপরে পড়ল এবং পাঞ্জাবি সৈনিকে অনেকেই হতাহত হলো। এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে, ওয়েল ডান, অন টার্গেট। আবার ফায়ার করতে বলছে, রিপিট। আমার এবং আমি মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ। তিনি যখন গোলন্দাজ বাহিনীকে বলেছিলেন আবার গোলাবর্ষণ করার জন্য, এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে, তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের 10 গজের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। বেতার সেটে একে অন্যের কথা সেম নেটওয়ার্কে থাকলে শোনা যায়, আমিও শুনছি। মাহবুব আমার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ দেখি মাহবুবের বেতার যন্ত্র বন্ধ। আর্টিলারি অফিসার বারবার জিজ্ঞেস করছে, রিপোর্ট, অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি? কিন্তু মাহবুবের তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। তিনি ইতিমধ্যেই সব হিসাব কিতাবের ঊর্ধ্বে চলে গিয়েছেন। এই কাহিনী বলার
এই কারণ যে পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করেছে, সেটা যদি 100 গজ পশ্চিম দিকে পড়তো তাহলে সেটি মেজর জিয়াউর রহমানের উপরে পড়ত। তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। 10 জন সেক্টর কমান্ডার সবাই ভারতের অভ্যন্তরে তাদের হেডকোয়ার্টার রেখে যুদ্ধ পরিচালনা করেছেন। পরবর্তীকালে অন্যায়ভাবে বীরত্ব খেতাব নিয়েছেন, তারা কোনো শত্রু সৈন্যের দেখা পাননি। কিন্তু জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সীমান্তের অভ্যন্তরে না থেকে প্রথম সারিতে যারা লড়াই করে সেই জেড ফোর্সের সৈনিকদের সাথে তিনি এসে যোগ দিয়েছেন, জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নাই। তারা মনে করে তারা ওই যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানা ধরনের অলিক কল্প কাহিনী বলেন, সেগুলাই বোধহয় দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমিক জীবনের বিনিময়ে পরীক্ষা দিতে হয়। দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান এবং জেড ফোর্সের এবং বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে 71-এ এই দেশকে স্বাধীন করেছেন। যখন রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দিতে পারেননি, তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন। সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি বাইরে একটু দাঁড়াও, হোল্ড ইউর টাং প্লিজ প্লিজ প্লিজ। যখন প্রয়োজন ছিল এই হারমাত বাহিনীকে পথে প্রান্তরে মোকাবেলা করার, রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দেন নাই। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা যে কলকাতা এবং আগরতলায় ঘুমিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস। জীবন সকলের কাছেই প্রিয়। এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটি তো জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য। এটিকে যদি স্বীকৃত না দেন তাহলে কি ধরনের রাজনীতিক তারা, আপনারাই বুঝতে পারেন। স্বাধীনতার অব্যবহিত পরে দেখা গেল যে রণাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই। এবং এই তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রথম টার্গেট হলো যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান। তাকে সুপারসিড করা হলো একজন জুনিয়র সেনা কর্মকর্তার অধীনে, তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো। আমরা অনেকে ভেবেছিলাম যে তিনি চাকুরি ছেড়ে চলে যাবেন। জুনিয়র আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন যে কোনো প্রফেশনে। কর্নেল আকবর হোসেন তৃতীয় ইস্ট বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতে এসে বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি স্বাধীনতার অব্যবহিত পরে 72 সালে আর্মি থেকে রিজাইন করলেন এবং তিনি মাঝে মাঝে এসে আমি 73 এবং 74 এই 2 বছরের 1.5 বছরই আমি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান তার একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর দেখি 2 দিন পরে পরে আসে আর জেনারেল জিয়াকে বলে, স্যার এখান থেকে রিজাইন দিয়ে দেন, আসেন আমরা রাজনীতি করি। উনি ইউপিপিতে জয়েন করেছেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট। তো এই আমার সামনেই তিনি এইসব পরামর্শ দিচ্ছেন। জেনারেল জিয়ার অসীম ধৈর্য। তিনি বললেন, আচ্ছা দেখি আরো দেখি। আমরা যখন ধরেই নিয়েছি যে এই সরকারের আমলে তার আর কোনো পদোন্নতি হবে না, স্বাধীনতার ঘোষক হিসাবে তার কোনো পুরস্কার তার ভাগ্যে নাই, কিছুদিন পরেই 2-1 বছর পরেই দেখা গেল যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে, দেশ দুঃশাসন মুক্ত হয়েছে এবং জনগণ 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আবার জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। আমি তার একান্ত সচিব হিসাবে লক্ষ্য করেছি কোনো পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই। আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস। তিনি অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আমাদের ধর্মগ্রন্থেই আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আল্লাহ তাআলাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন। এখন আমরা অনেকেই ভেবেছিলাম
এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আমি 6 মাস আগে বলেছিলাম, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তবুও আমার মুখ থেকে বের হয়েছিল যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার 1 মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে তো পালাতে হয়েছেই, এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলীপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন, whoever he may be। আমরা 1-2 ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই। সকল ধরনের লোভ লালসার ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করি। আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলা সব আগে আওয়ামী লীগ করত, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেবে, দেশে বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে। তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন। জিয়াউর রহমান দেশের এক দুঃসময়ে তিনি রাজপথে পাদপ প্রদীপের আলো এসেছিলেন জনগণের জালমাল ইজ্জত রক্ষা করার জন্যে। আজকে জিয়াউর রহমান নেই, তার দল বিএনপি এখনো আছে। জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি। আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন, আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। আর আমার শেষ কথা, শেষ লাইন, একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে। আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন, কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন। 21 বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে, 21 বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে? এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছে, একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো আপত্তি নাই, জনগণ যদি এদেরকে বেছে নেয়, 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব, বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল। কোনো ধরনের বৈষম্য এই সরকার যাতে না করে, আমরা তাদের কাছে আশা জানাবো। ডক্টর ইউনূস আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে। আমরা তাকে সম্মান করি, তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়াউর রহমানের দল অতীত সকল সংগ্রামে 16 বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি, এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এই কাজে আত্মনিয়োগ করুন। যারা আমাদের জীবনকে
অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে, তাদের বিচার করুন। আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পাচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন, বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ।